দর্শক শুভেচ্ছা নিন। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কনক সারোয়ার। আজকে অনুষ্ঠানে দর্শক আজকে আমাদের অতিথি আপনাদের অত্যন্ত সুপরিচিত মুখ বাংলাদেশের একজন তরুণ রাজনীতিবিদ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ব্যারিস্টার পার্থ, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ওয়ালাইকুম আসসালাম পার্থ ভাই। তো আজকের আলোচনা ইউটিউব চ্যানেল বন্ধ করার জন্য আমাদের হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ রায় দিয়েছে। তো আমরা সেই প্রসঙ্গটা দিয়েই আজকে শুরু করতে চাই। আপনি ব্যারিস্টার মানুষ, রাজনীতিবিদ, কিভাবে দেখেন এই যে উচ্চ আদালতের এই যে রায়, এটি আপনি কিভাবে দেখছেন, কি মনে করেন? কংগ্রাচুলেশনস আপনাকে। বাংলাদেশে এত চ্যানেল আছে, বাংলাদেশে এত মানুষ ইউটিউবে কথা বলে সরকারের বিরুদ্ধে, এর মধ্যে যে আপনার চ্যানেলগুলি বা আপনার কন্টেন্টগুলি ইউটিউব থেকে সরিয়ে ফেলতে বলা হয়েছে, আই থিঙ্ক ইউ আর ভেরি ভেরি লাকি পারসন। সো বাংলাদেশে তো নিশ্চয়ই আপনি এমন কিছু করেছেন যার কারণে সরকার আপনাকে নিয়ে চিন্তিত হয়েছে। আমি মনে করি সাংবাদিক হিসেবে তো আপনি যে পারপাস আপনি যে পারপাস পূরণ করতে চেয়েছেন সেটা সম্পাদিত হয়েছে একদম খুব সুন্দর করে। The government is not very happy with you, এতটুকু আমি বলতে পারি যে যে জিনিসটা হয়েছে। বাট আমার মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে আমরা এখন আর কথা নাই বলি, যদি আপনি চান আপনার এই কন্টেন্টটা থাকুক, হ্যাঁ, তাহলে আমার মনে হয় যে আমরা এই ব্যাপারটা নিয়ে না কথা। আমি আমার কোনো কন্টেন্ট নিয়ে চিন্তিত না, এবং আমি একটি বিষয় মনে করি যে আমি তো যা বলছি আমার দেশের বিরুদ্ধে কিছু বলছি না। আমি সরকারের সমালোচনা করছি বা সরকারের বিপক্ষে সরকারের অনেক কৃতকর্মের বিষয়গুলো জনগণের সামনে নিয়ে আসছি। তো আপনার পক্ষে এই বিষয়ে মন্তব্য করা কঠিন। তো একজন বিচারপতি, দুইজন বিচারপতি মিলে যদি রাষ্ট্রবিরোধী আর সরকারের সমালোচনা এটি ডিফাইন করতে না পারেন যে কোনটা রাষ্ট্রবিরোধী আর কোনটা ক্রিটিসিজম, তো আমাদের বিচার বিভাগের অবস্থা তো বোঝাই যায়। আর ইনফ্যাক্ট এই বিচার বিভাগের প্রতি আমি আস্থা হারিয়েছি যখন জাস্টিস সিনহাকে যে পদ্ধতিতে বের করে দেওয়া হয়েছে এবং তিনি যে পদ্ধতিতে এসে বিদেশে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন তারপর থেকেই। তা আমি বুঝি আপনার অবস্থান। একজন ব্যারিস্টার, একজন রাজনীতিবিদ, বাংলাদেশে আছেন, খড়গ যে কোনো সময় আপনার উপরে নেমে আসতে পারে। যদিও ক্ষমতাসীন বর্তমান প্রধানমন্ত্রীর বাই ডিফল্ট আপনার আত্মীয়, সেদিক থেকে হয়তো আপনি সুবিধাজনক অবস্থান পেতেও পারেন। বাই ডিফল্ট মানে কি? মানে জন্মসূত্রেই আপনার আত্মীয়, এবং পরে আবার আরো ঘনিষ্ঠ আত্মীয় হয়েছেন। একদিক থেকে আপনার খালা, আরেক দিক থেকে আপনার খালা শাশুড়ি। সো দুই দিক থেকে আপনি একটি সুবিধাজনক অবস্থায় আছেন। আপনার ওই ক্রেডিটও আমাকে দেওয়া উচিত যে আমি যদি এই অবস্থান না নিয়ে ওই দিকের অবস্থানে থাকতাম তাহলে আরো কত ভালো থাকতাম। আজকের যে লোভের দিনে, চুরির দিনে এবং যে আকাঙ্ক্ষা, বাসনা, অর্থ কামাই করার বা ক্ষমতার দাপট দেখানো, আমি যে স্বেচ্ছায় সেদিকে নেই বা 12 বছর থাকিনি, আপনার সেই ক্রেডিটটাও আমাকে দেওয়া উচিত। জি, আপনি সেদিকে গেলে হয়তো আপনি অর্থবিত্ত প্রতিপত্তি কামাইতে পারতেন, হয়তো মন্ত্রী হইতে পারতেন, হয়তো অনেক সুযোগ সুবিধা পেতেন। কিন্তু জনগণ এখনো আপনাকে যে পরিমাণ ভালোবাসে বা ট্রাস্ট করে, সেটি থেকে আপনি আর কিছু লাগবে না। আমি উচ্চ আদালতের আরেকটি বেঞ্চ, বিচারপতি জেবিএম হাসান এবং খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ, সেই বেঞ্চ ভাস্কর্য বিষয়ে জনমনের বিভ্রান্তি দূর করতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং জাতীয় বায়তুল মুকাররমের খতিবকে তাদের বক্তব্য গণমাধ্যমে প্রচার করার নির্দেশ দিয়েছে। একটা গ্রুপ কিন্তু বলছে যে এগুলো সব জায়েজ, একটা গ্রুপ বলছে যে না, এগুলো না। এই টোটাল বিষয়টা আপনি কিভাবে দেখেন, ইনক্লুডিং দিস জাজমেন্ট? সবচেয়ে বড় ব্যাপারটা হলো কি, যারা এই মূর্তি বা ভাস্কর্য নিয়ে কথা বলছে তাদের মধ্যে একটা গ্রুপ আছেন যে ওনারা নাস্তিক এবং অ্যান্টি ইসলাম। সো অ্যান্টি ইসলাম এবং নাস্তিকরা, আপনি গণজাগরণ থেকেই দেখেছেন যে ওই গণজাগরণের উপরে ভর করেও অনেকে, পুরোটা না, তাদের স্পিরিট ছিল রাজাকারদের বিরুদ্ধে, বাট একটা বড় গ্রুপ ছিল যাদের কাজই ছিল ইসলামকে কিভাবে ড্যামেজ করা যায়, এই হুজুরদের বা আলেম সমাজকে কিভাবে অপমান করা যায়, এই একটা প্রয়াস নাস্তিক এবং এন্টি ইসলামদের থাকে। আমি কারো নাম নিব না, এই একটা গ্রুপ আছেন, আপনি জানেন। আচ্ছা, আরেকটা গ্রুপ আছেন, আপনি দেখবেন ওনারা কনফিউজড। কেউ যদি জেনুইনলি বিলিভ করে যে মূর্তি আর ভাস্কর্যের মধ্যে পার্থক্য আছে এবং মূর্তির অবস্থান কি এবং ভাস্কর্যের অবস্থান কি,
তাহলে আই হ্যাভ অল মাই সিম্পাথি। ওনারা যদি চেক করে বা ওনারা যদি খুঁজে বের করতে চায় সেটা অন্য কথা। কিন্তু ওনারা যদি কোনো দলকে খুশি করার জন্য বা রাজনৈতিক পজিশনটা ঠিক করার জন্য এই পদক্ষেপটা নেয়, তাহলে সেই বিচার আল্লাহর উপরে ছেড়ে দেওয়াই বেটার। আর আমি পার্সোনালি মনে করি দুইটা জিনিসই মানা, মূর্তি এবং ভাস্কর্য এবং স্কাল্পচার বা যাই বলেন আপনি, এছাড়া ছবি আঁকা বা যে কোনো জিনিস কি করা, এটা অনেক আগেই সেটেলড। বা আমার অনেক সীমিত জ্ঞান ইসলাম সম্পর্কে, বাট আমি মনে করি যে এই দুটেই মানা করা আছে। কিন্তু এটাও আবার সত্যি কথা যে আহ, আমি এটা মানে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে আপনি এই রাত্রেবেলা মূর্তি ভাঙাটাও কিন্তু আমার কাছে খুব একটা লজিক্যাল না। ইসলাম ইট গিভস আ নেগেটিভ ইমেজ। ইসলাম এত উইক না যে আপনি রাত্রেবেলা আপনার ভাঙতে হবে এটা, এবং এই ভাঙার ব্যাপারটাও ঠিক না। আজকে যারা মনে করে, একটা কথা মনে রাখবেন কনক ভাই, আমরা কিন্তু অনেক বড় একটা ক্রাইম ইসলামে কিন্তু সুদ খাওয়া, কিন্তু আমরা কিন্তু ব্যাংক ওপেনিং করি আপনার মিলাদ দিয়ে। হ্যাঁ, এই দেশে সিনেমা হল ওপেনিং হয়, এই দেশে অনেক কিছুই, অনেক আল্লাহর অনেক বড় বড় হারাম এবং মানা করার জিনিস কিন্তু আমরা সামাজিকভাবে গ্রহণ করে নিয়েছি। এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি সুদের কারখানা ইসলামে আছেন যে আপনার ইবাদত কবুল হওয়ার জন্য আপনার হালাল রুজি ইম্পর্টেন্ট। তো সেখানে আপনি হারাম কামাই দিয়ে জাকাতও হবে না, কিছুই হবে না, বাট আমরা কিন্তু সামাজিকভাবে মেনে নিচ্ছি। তো প্রবলেম চলে এর মানে এই না যে আমরা কোনো কিছুতে প্রোটেস্ট করতে পারবো না। অফকোর্স মূর্তি বা ভাস্কর্য নিয়ে প্রোটেস্ট করা যেতে পারে, এবং সেই ক্ষেত্রে যারা এটাতে বিশ্বাস করে না ওনাদের আলেম সমাজকে জাজমেন্টাল হয়ে কাউকে তালেবান, রাজাকার এগুলি বলা ঠিক না। বিকজ ওনারা বা আমি সহ আমরা আমাদের বিশ্বাস থেকে কথা বলছি। বাট তার মানে এই না আমার মনে হয় যে রাতের বেলা এটা ভেঙে ফেলাটাও আমার কাছে লজিক্যাল মনে হয়। এখন হঠাৎ করে যে ভাস্কর্যের বিষয়টা নিয়ে এই যে মুখোমুখি অবস্থানে ইসলামী দল, আমি এর আগেও একটা টক শোতে মুনির হায়দার সাহেবের ওখানে বলেছি, আমার কাছে এটা মনে হয়েছে যে এটা একটা ফাঁদে পা দিয়েছে আপনার হেফাজত ইসলাম। বিকজ ওয়েস্টের কারণে এখন আমেরিকাতে নতুন সরকার এসেছে, সব কারণেই একটা সময় ছিল এই সরকার সবসময় জাতি বিভক্ত প্রক্রিয়ায় যেত, আপনার মনে আছে এর আগেও সবসময় তারা গিয়েছেন। এখন তারা হয়তো মনে করছেন যে আমরা যদি দুনিয়াকে দেখাতে পারি যে আমাদের ছাড়াও এই দেশে যদি কোনো অপশন থাকে, and that option is মৌলবাদী বা উগ্র যারা আছেন ইসলামপন্থী। আর আপনি জানেন ওয়েস্টের এদের ব্যাপারে একটা অ্যালার্জি আছে। তো এই জন্য এই ডেমনস্ট্রেশন গুলি করার সুযোগ তো সরকারই করে দিয়েছে, কারণ আমরা তো নামতে পারিনি, আমরা কখনো নামতে পারি না, মানে কোনো মফস্বলে নামতে পারি না। বিএনপি যখনই কোনো প্রোগ্রাম দেয় ঘরে থাকতে পারে না, বাস ট্রাক সব বন্ধ হয়ে যায়, হোটেল বন্ধ হয়ে যায়। সেখানে হেফাজত ইসলাম এত বড় বড় মিছিল করছেন, এত মানুষ আসছেন, সেগুলি বড় করে ফেলা হচ্ছে, এবং ওয়েস্ট যখন শুনছে যে এই ডেমনস্ট্রেশন হচ্ছে একটা স্ট্যাচুর বিরুদ্ধে বা স্ট্যাচু হবে কি হবে না, ইউরোপ আমেরিকাতে তো রাস্তায় রাস্তায় স্ট্যাচু, ওনাদের কাছে তো ডেফিনেটলি এই জিনিসটা একটু অন্যরকম মনে হচ্ছে। আমার মনে হচ্ছে ইটস বেসিক্যালি পলিটিক্স ছাড়াও কিছুই, আর কিছুই না। তো সেই জায়গাটায় এখন আমাদের হেফাজত ইসলাম বা আলেম সমাজ যারা প্রতিবাদ করছেন তাদের ব্যাপারে আপনার পরামর্শ কি রাজনীতিবিদ হিসেবে? না, আমার ব্যাপারে পরিবর্ষ দিয়ে এনাদেরকে আসলে পলিটিক্স আসা উচিত। এনারা যদি এনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চায় বা ইফ দে ওয়ান্ট টু বি হার্ড, পলিটিক্স আসবে। বিকজ এনারা ওই শাপলা চত্বরের মোড়ের যখন ওনাদের কান ধরে উঠিয়েছে, বসিয়েছে, এই করেছে, আমার মনে আছে আমি আলামা শফি সাহেবকে নিয়ে সর্বপ্রথম পার্লামেন্ট ওনার পক্ষে বক্তৃতা দিয়েছিলাম যে উনি হেলিকপ্টারে আসলে এত গা জ্বলে কেন। তোফায়েল আহমেদ সাহেব যে ভোলা 50 বা হেলিকপ্টারে যেতে জিজ্ঞেস করেন, আপনার মনে আছে? জি, আমার কথা না, আমরা বলেছিলাম ও ইসলামের পক্ষে কথা বললে ডেফিনেটলি আমরা আমি আমারটা বলতে পারি, আমি আমার লিমিটেড নলেজ থেকে আমি সাপোর্ট করবো, কিন্তু একটা ওয়ে আছে। আপনি যদি আপনার দাবি নিতে চান, আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি ক্ষমতায়, আপনাদের আলেম সমাজ অনেক মানুষ আছে, আপনারা সুন্দর করে এই জিনিসটা উপস্থাপন করেন, কথা বলেন। আওয়ামী লীগ যেহেতু ভোটের চিন্তা যদি করতো, তাহলে অফকোর্স আপনাদের কওমি মাদ্রাসা করেছে না, করেছেন। তো ইন দ্যাট কেস দেয়ার আর ওয়েজ যে আপনারা কি করবেন। কিন্তু এইভাবে যদি আপনারা বলেন যে ভেঙে ফেলবো, উড়িয়ে ফেলবো, এই করবো, আপনারা তো ভাঙতে পারেন নাই, আপনারা আগেও পারেন নাই, আপনারা কখনো করতে পারেন নাই। আপনারা আগেও চেষ্টা করেছেন, আপনাদের যথেষ্ট অপমান করেছে সেই চত্বরে, আবার কয়েকদিন পর আপনারা সরকারের সাথে আতাত করেছেন, এটা তো সত্যি কথা, তাই না? তো ওই ট্রাস্টটাও তো এখন মানুষ করে না যে আপনারা একটু মিটিং টিটিং করবেন আবার আপনারা চলে যাবেন। আমার কথা হলো ওনাদের দাবির সাথে আমি একমত যে মূর্তি এটা না করলে ভালো হয়, এটা বেটার হয়, কিন্তু দাবি আদায় প্রক্রিয়াটা আমার মনে হয় আরো সুন্দর করে পলিটিক্যালি করা যায়। যেমন ওরা 5টা প্রস্তাব দিয়েছে, ওয়াই ডু ইউ কনফিউজ? আপনি একটা প্রস্তাব দেন। আপনি 5টা প্রস্তাবের জায়গায় আওয়ামী লীগ অনেক বড় পলিটিক্যাল পার্টি, 4টা নিচের যদি মেনে প্রথমটা রেখে দেয়, তো আপনি কিছুই পাবেন না, কারণ সংখ্যায় তো দেখা যাবে ওই 4টা আমি মেনেছি, একটা আমি মানি। আপনি আমার কথা বুঝতে পারছেন?
আমরা ফোকাস করা দরকার। ওনারা তো আলেম মানুষ, ওনারা ইসলাম আমাদের চেয়ে অনেক বেশি জানেন, অনেক কিছু জানেন। ইনশাল্লাহ ওনারা যদি ঠিক করে বলেন, গভর্নমেন্টের সাথে কথা বলেন, গভর্নমেন্ট এট দ্য এন্ড অফ দ্য ডে আওয়ামী লীগ এখন ভোটে থাকুক না থাকুক, কিছু না কিছু জায়গায় তো ইমেজের চিন্তা করে। এছাড়া আর ভাস্কর্য কি আর মূর্তি কি ভাই এটা সবাই জানে। এখন কেউ যদি জেনেও না জানার ভান করে সেটা তার প্রবলেম। মানে তবে ইসলামে ধরুন ক্লিয়ারলি লেখা। তবে ধরুন আওয়ামী লীগের প্রতি আসলে আস্থা কম মানুষের, কারণ ইতিমধ্যে যা দেখেছে সবাই যে আওয়ামী লীগ তার প্রয়োজনেই সবকিছু হ্যাঁ হ্যাঁ করে, পরে আবার সবই বিগড়ায় যায়। হেফাজতের সঙ্গে 5 দফা চুক্তি ছিল না, লিখিত চুক্তি তো ছিল। তো এখন আবার কি চুক্তি করবে, এখন আবার কি প্রস্তাবনা, এখন আবার কি মানামানি কি না, হবে? প্রস্তাব তো হেফাজত দিচ্ছে। আমার কথা হলো যে সেটাই হেফাজত যে হ্যাঁ, কিন্তু হেফাজত যদি প্রথমে প্রেস কনফারেন্স করে দাবিগুলি করতো, তাহলে তার আওয়ামী লীগের ইচ্ছা পূরণ হতো না। তাহলে তো লক্ষ লোক নামতো না, বিদেশিরা ভয় পেত না, এই আলাপটা এখন হতো না। সো আমার এই আওয়ামী লীগের পারপাস সার্ভ হয়ে গেছে। এখন দেখবেন এই ইস্যু খুব শীঘ্রই শেষ হয়ে গেছে। এই যে হাইকোর্ট যেহেতু একটা ডাইরেক্টিভ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন এবং বাইতুল মোকাররমের খতিবকে, ওনারা আ- ওনারা আমাকে জি, যদি ইসলামী ফাউন্ডেশন অবাক করে দেয়, আমি সেই অবাক হওয়াটাতে খুব খুশি হব। না আমারও মনে হয় যে তাই হবে, যে এরা সব জায়েজ কিভাবে ঘোষণা করে আমি সেটি দেখার অপেক্ষায় আছি। দেখা যাক কি করে। তো আপনি বলছিলেন এই যে কুষ্টিয়ায় যে মূর্তি ভাঙচুরের যে প্রসঙ্গটি এসছে, হুম, তো আপনি একজন দক্ষ ব্যারিস্টার, আপনি অনেক মামলা হ্যান্ডেল করেন, আপনি সাইকোলজি বুঝেন, আপনি ক্রিমিনোলজি বোঝেন। তো সেই জায়গাতে আপনার কি মনে হয়েছে? ধরুন আমি যতটুকু ফুটেজ দেখেছি, তারা যে ভাঙতে এসেছে, বলা হচ্ছে যারা ভেঙেছে, তারাই কি ভেঙেছে আপনি মনে করেন? তাদের যে না, বডি যারা ভেঙেছে তারা তো ভেঙেছে, এবার যারা ভেঙেছে তারা কারা সেটা আমি জানি না। অর্থাৎ তারা সিসিটিভি মানে যেই দুইজন এসেছেন ওই দুইজনই ভেঙেছেন হয়তো, কিন্তু ওনারা কোন দল করেন, কোন আদর্শে বিশ্বাসী বা কারা করেন, বা ওনারা কোথা থেকে আসছেন সেই আইডেন্টিফিকেশন তো আমি বলতে পারি না। সো আমি বলতে পারি না এটা হেফাজত ইসলামী করেছেন, বাট আমার আর্গুমেন্ট হলো যদি করে থাকে কোনো কারণেও এগুলি ডিসকারেজ করা উচিত। বাট আমি একদমই বলতে পারি না যে এটা কে করেছেন। আমি মনে করছি মূর্তিটা ভেঙে ফেলছে, দ্যাটস ইট। এর বাইরে আমি আর কিছু মনে করছি না। আমি দেখছি যে মূর্তিটা ভেঙে ফেলেছে, এবং যেই রকম হিউম্যান ক্রাই বানানোর চেষ্টা হচ্ছিল, মানে যেটা যেই করুক আর কি, ওইটা হয়নি। না, আমি তো এই সংক্রান্ত সংবাদপত্রের নিচে যে কমেন্টস গুলো পড়েছি সাধারণ মানুষের, বেশিরভাগ সাধারণ মানুষ মনে করে যে এটি সরকারই ভেঙেছে। আমি সেটাই বলছি যে আমরা তো ওরকম সুইপিং কমেন্ট করতে পারি না যে এটা সরকারি ভেঙেছে। আমরা ওই ডাউটটা দিতে পারি, কারণ আমি তো আর 100% না সরকারের। তবে সরকারের বেনিফিট হয়েছে এই ঘটনাটা, আমি সেটা বলতে পারি মানে যে ওই যে পলিটিক্যাল, ক্রিমিনোলজির থিওরি অনুযায়ী হু ইজ দ্য বেনিফিশিয়ারি, এই এক্স্যাক্টলি গ্রাউন্ডে সরকারের পলিটিক্যাল বেনিফিট সরকারের হয়েছে এই জিনিসটাতে। এতে তো আর কারোই কিছু যায় আসে না। বঙ্গবন্ধুর সারা বাংলাদেশের মূর্তি ভাঙলেও কিছু হয়। বঙ্গবন্ধু ইতিহাসে বঙ্গবন্ধুর জায়গায় থাকবে, এবং যাদের বঙ্গবন্ধুকে সম্মান করার তারা তারা সম্মান করবে, তা ওখানেই থাকবে। সো আমি তাই বলছি যে বেনিফিটটা আমি সবসময় দেখি যে পলিটিক্যাল বেনিফিট, এই হেফাজতের আন্দোলনে কার বেনিফিট হয়েছে, তারপর এই মূর্তি ভাঙাতে কার বেনিফিট হয়েছে, তা এটা দিয়ে মানুষ ঠিক করবে অ্যাকচুয়ালি এটা কে করতে পারে। তো পার্থ ভাই আপনার একটা বক্তব্য আমরা শুনে আসি বেশ কয়েক বছর আগের জাতীয় সংসদের বক্তব্য। ঠিক 96-র মতো এক দরবেশ এসে হাজির হলো। মাননীয় স্পিকার, এটাকে আইসোলেটেডলি করে দেখলে হবে না। আজ থেকে 3-4 বছর আগে যারা সেলফ ডিক্লেয়ার্ড ব্যাংক্রাপ্ট ছিল, আত্মস্বীকৃত দেউলিয়া, যারা নিউজ পেপারে বলেছিল 700 কোটি টাকা 800 কোটি টাকা লস যাদের, 1000 কোটি টাকা বরং, সেই দরবেশরা এই 2 বছরে ব্যাংকের টাকা শোধ করে আরো 10,000 কোটি টাকার মালিক হয়ে গিয়েছে এই দরবেশ এবং তার সাথে তাদের বিভিন্ন মুরিদ। তো এই যে দরবেশের কথা যেটি আপনি বলছেন, দরবেশ তো টিকেই আছে। দরবেশ তো ধরুন সেই সময় থেকেও টিকে আছে, এখনো টিকে আছে, এখনো চলে যাচ্ছে। বরং আরো কয়েকশো দরবেশের সৃষ্টি হয়েছে, বা কয়েক হাজার দরবেশের সৃষ্টি হয়েছে। দরবেশ বা আপনি যেই ব্যক্তি বলেন, কারো বিরুদ্ধে পার্সোনাল আমার কোনো প্রবলেম নেই। আমার প্রবলেমটা হলো ওই সময় সিস্টেম যেটা এক্সিস্ট করছিল, যে শেয়ার মার্কেটে ডেকে ডেকে মানুষকে ফকির বানানোর যে একটা পায়, তারা ইচ্ছা মতো দামগুলি বাড়িয়ে দিয়ে আবার নিচে নামানো, আবার করা। এবং একটা ইভেন কি আমার বিশ্বাস সরকারেরও কিন্তু অনেকে অনেক সময় জানে না। আপনি জানেন, আপনি আমার কথা শুনলে অবাক হবেন যে সরকার হয়তো মনে করা আছে ও হয়তো 200 কোটি টাকা চুরি করছে, ও যে 20,000 কোটি টাকা এই ফাঁক দিয়ে চলে গিয়েছে, মাঝে মাঝে সরকারও কিন্তু অবাক হয়। যেমন ওই সময় আমি সামিটকে নিয়ে বক্তব্য দিয়েছিলাম, জি, যে সামিট কিন্তু ওই 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 ইসে ছিল যে তারাও কিভাবে 10,000 কোটি টাকা 20,000 কোটি টাকা শেয়ার মার্কেট থেকে উঠাবে ওই মেঘনাঘাট পাওয়ার প্ল্যান্ট গুলি করে।
বাট আমার ওই বক্তৃতার পরে অনেকেই নড়ে চড়ে দিয়েছে। আপনি পুরো বক্তৃতাটা দেখতে দেখতেন যে লোটাস কামাল সাহেব 20 টাকা শেয়ার 120 টাকায় আপনার ওই সময় বিক্রি করেছিল। পুরো বক্তৃতা দেখলাম দেখবেন। সো আমি যে বক্তৃতা দিয়েছিলাম ফ্যাক্টস এন্ড ফিগার্স নিয়ে। আমি প্রথমে বেসিক ব্যাংক যে 4,500-5,000 কোটি টাকা চুরি হয়েছিল সেটার কথা আমি বলেছিলাম, যার কারণে হয়তো কিছু হয়নি, আবার অনেক কিছু হয়েছে। মেবি বাচ্চু সাহেব জেল খাটেননি, বাট আজকে সারা বাংলাদেশ জানে যে এই করাপশনটা যে হয়েছে, এবং এই কথা যখন উঠে আওয়ামী লীগ চুপ করে থাকে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যেভাবেই হোক তারা ক্ষমতায়, তারা কেন এইসব লুটপাটকে প্রশ্রয় দিচ্ছে বা কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না? কিন্তু না, আমি কিন্তু এটা আসলে বুঝতে পারি না যে এই পরিমাণ দুর্নীতি, হাজার হাজার কোটি টাকা, ছাত্রলীগের ছেলেদের কাছে হাজার কোটি টাকা, সবার কাছে এত কোটি টাকা, আশেপাশে মানে সব জায়গাতেই টাকা কামানোর একটা কম্পিটিশন। মানে আওয়ামী লীগের মতো এমন একটা দল, এত বড় রাজনৈতিক দল, সেখানে বঙ্গবন্ধুর অবস্থান কোথায় ছিল, সময়কার রাজনীতিবিদদের আপনার মোরাল ভ্যালুস কোথায় ছিল, সেখানে এখানে এরা যারা মুজিব কোড পড়েন এনারা কতখানি ধারণ করেন, আমার খুব অবাক লাগে এটা চিন্তা করতে যে এই টাকাটা কোনো সময় বরকত নিয়ে আসবে না। এবং এখন কিন্তু সত্যি কথা বলতে আমি কিন্তু অনেকেই কিন্তু চিন্তিত, বিকজ এমন টাকা, বুঝেন আপনি একটা ডিজি ড্রাইভারের কাছে 100 কোটি টাকা। সো আপনি চিন্তা করেন এমপি মন্ত্রীরা যেভাবে টাকা কামাচ্ছে, এই টাকা দিয়ে ওনারা করবেন কি? ওনারা তো আসলে এই যে কানাডাতে যেগুলি শুনছি, ব্যবসায়ী থেকে আরম্ভ করে আমলাদের যে অবস্থা বা রাজনৈতিক নেতাদের যে অবস্থা, এটা আসলে অনেক প্যাথেটিক অনেক ভাই। এটা আমাদের জন্য অনেক দুঃখজনক যে আমরা এই পর্যায়ে চলে আসছি। আর আওয়ামী লীগের মতো একটা বড় দলের এই ধরনের স্টিগমা নিতে হবে। আপনি দেখুন গত 12 বছরে আওয়ামী লীগের কোনো মন্ত্রী এমপির জেল হয়নি একটা টাকা চুরি করার জন্য। আপনি দেখেন কত বড় বড় নিউজ আসছে, কত এমপি মন্ত্রী নিউজ আসছে। ওই যে ব্যাংকের নাম পর্যন্ত পরিবর্তন করে ফেলতে হয়েছে আপনার, ফার্মার্স ব্যাংক। তারপর আরো কত ঘটনা আছে। দেদারসি বিদেশে সবাই, অনেকে পাসপোর্ট নিচ্ছে, অনেকে বাড়ি বানাচ্ছে। ভাই না, এটা এই গভর্নমেন্ট কেন জানি এই ব্যাপারে উদাসীন আমার মনে হয়, এবং এটা সর্বসেক্টরই এই জিনিসটা হয়ে গেছে। হ্যাঁ, দুদক আছে। আমার মনে হয় সরকারের বিরুদ্ধে কেউ কথাটা তো বললে হয়তো তাকে একটা নোটিশ টোটিস দেয়, এটা করে। কিছু কিছু ক্ষেত্রে ওয়াশিং মেশিনেরও কাজ করে। মনে করেন একজন ভালো একজন উন্নত মানের চোরকে নিয়ে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে ছেড়ে দেয় যে ওকে। আর আলটিমেটলি পলিটিশিয়ানের বিচারটা পারসেপশনই থেকে যায় মনে ভাই। রাইট, মানুষ আপনাকে কি বলবে, কি বলে ডাকবে, আমার মনে হয় সেটাই মুখ্য। তবে এই স্টিগমা অনেকদিন নিয়ে ঘুরতে হবে আওয়ামী লীগের, বিকজ আসলে 15-20 বছর আগে যে জিনিসটা করে আপনি পার পেয়ে যেতেন, এখন আপনি এই জিনিসটা করতে পারবেন না। কারণ এখন ডিজিটাল যুগ, ইউটিউবে থাকবে, গুগলে থাকবে, সবকিছুতেই থাকবে, মানুষের মুখে মুখে থাকবে। 2008 থেকে 2012-13 সাল পর্যন্ত কিন্তু সরকারের যথেষ্ট টলারেন্স লেভেল ছিল। সরকার টলারেন্ট ছিল। আমরা পার্লামেন্টে অনেক কথা বলেছি, রাজপথে বলেছি, মিটিং এ বলেছি। সরকার একটা শক্তি ছিল, যে সরকার নৈতিক একটা শক্তি ছিল, যে সরকার 270টা সিট নিয়ে ক্ষমতা আসছে। মানে আমি জাতীয় পার্টিকে আওয়ামী লীগের পার্টি ধরি। হ্যাঁ, 270টা সিট নিয়ে ক্ষমতা আসছেন। কিন্তু 2013-তে ভোট চুরির পর বা 14-তে ওই যে অটো নির্বাচন যেটা হলো, ওই যে ডিসি সাহেবরা যে এমপি বানালো, ওর পর থেকে আবার এইবার যে 2018 সালে যে নির্বাচন হলো, সেই নির্বাচনে যেভাবে বিরোধী দল 45-50 জনকে মারলো, ক্যান্ডিডেটদেরকে, এবং সেই মার না, কাউকে গুলি করলো, কারোর হাত ভেঙে দিল, মাথা ফাটিয়ে দিল, বিএনপির সিনিয়র নেতাদের মারলো। ওই এক মাস আসলে সরকার তার ইমেজ নিয়ে চিন্তা করে নাই। সরকার জানে দ্যাট উই হ্যাভ গোল্ডফিশ মেমোরি, আমরা ভুলে যাব, পরে উন্নয়ন করবে বা একটা কথা বলে দিবে, এই কথা বলে সরকার এগিয়ে যাবে। আর সরকার ওইটার একটা ফায়দা নিয়েছে যে ওয়েস্টের এখন আর ডেমোক্রেসি নিয়ে খুব একটা প্রবলেম না। ওয়েস্টার এখন হলো জঙ্গি, আর সরকার দেখে এই আপনার হোলি আর্টিসান থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় জঙ্গি দমনে বা সব জায়গাতে সরকার তো বাচ্চা শিশু সব মেরে ফেলে, বাবুর্চি টাবুর্চি যা আছে সব একদম শেষ। তো এইদিকে হ্যাঁ, কোনো কিছুই রাখবে না, মানে কেউ কাউকে ইনোসেন্ট কে ভালো অবধি দেখবে না, একদম সব শেষ। তো আবার দেখে হেফাজতের মতো এদেরকেও সরকার আপনার অপমান করে রাতের বেলা, আবার 1 মাস পর তাদেরকে কাটলেট খাওয়াচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে তাদের খাবার। তো আমার কাছে বিদেশিদের কাছে তো এই সরকার ইজ লাইক ম্যাজিশিয়ান, যে এত সুন্দর করে তোকে হ্যান্ডেল করতে পারে না। ডেমোক্রেসি নিয়ে বাইরে এখন আর তত চিন্তা করে না। আর বাংলাদেশের মানুষরাও আমার মনে হয় হ্যাঁ আপসেট ভোট দিতে পারে না, যার বয়স আজকে 32 সেও জীবনে একটা ভোট দেয়নি, দেখা যাচ্ছে যার 30-32 বছর বয়স হয়েছে। আমি জানি আপসেট, বাট এখন তো মানুষ অনেক ব্যস্ত হয়ে গিয়েছে, বা বিএনপিও তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে নাই, এই কারণে মানুষও তত, এখন দেখবেন আপনি ফেসবুকে বিএনপিরও মানুষ সমালোচনা করে, আমাদেরও সমালোচনা করে মানুষ। বিএনপি ওই আগের থিওরিতে যাচ্ছিল,
এই কারণে বারবার যখন শুনেন এমনি আমরা উদীয়মান সূর্যের সাথে থাকতে পছন্দ করি। এটা আমাদের একটা চরিত্র, আমাদের একটা আমরা যে জিতে আমরা ইলেকশনের সময় 10% মানুষই থাকে যে জিতবে তার সাথে যে দেখা করবে। হ্যাঁ, আমরা যখন লোকালি করি যে এই জিতবে এর ভোটটা দিব, এবং সবার আগে এসে আমাদের দেখায় বড় ভাই ভোটটা কিন্তু এবং ভোট পচায়ও না, ভোট পচায় নাই। এক্স্যাক্টলি, এই যে পচানোর যে কথাটা, এই জিনিসটা মানে বিবেক নাই। তারপর আমি মনে করি এই জিনিসগুলিতে সরকার বুঝে গেছে, এই জন্য সরকার ক্ষমতা চালায়, সরকার কেয়ার করে না। সরকার এখন আপনাকে স্কোপ দিবে, সবই দেবে, আবার ইলেকশনের সময় দেখবেন সরকার কাজ করবে। ওই এবার মনে হয় 300 বলে নিয়ে নিবে, 300 তো হবে, সবাই নিয়ে নিবে। আর বিএনপি বসে আছে এইভাবে। তো আমার মনে হয় ইমেজ নিয়ে সরকার তত চিন্তিত না, একটু কিছু চিন্তিত, কিন্তু আমার মনে হয় তত চিন্তিত না। আই ডোন্ট থিঙ্ক সো। মানে আপনি যদি দেখেন সেটা নিয়ে সরকার খুব একটা, সরকার এখন উন্নয়ন নিয়ে চিন্তিত। পদ্মা সেতু হয়ে গেলে 1 বছর ওইটা নিয়ে লাফালাফি হবে, ওইটা নিয়ে চিল্লাচিল্লি হবে, ওইটা নিয়ে কথা হবে, মিডিয়া ওইটা নিয়ে থাকবে। রাজনীতি তো নাই, রাজনৈতিক প্র্যাকটিস না থাকলে কনক ভাই এগুলি ডিফিকাল্ট। এখন আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থা বেশি চলে, পুলিশের ক্ষমতা অনেক বেশি, অনেক জায়গায় এমপিদের চেয়ে ডিসিদের ক্ষমতা বেশি, এসপিদের ক্ষমতা বেশি। যখন আপনি ইয়াবাবদি, বিচ্ছু, শামসু, শাওন, জ্যাকব, এই লেভেলের, তামান্না, পাপলু, এই লেভেলের এমপি যখন আপনি পাবেন, ওনারা যখন ঢুকবেন তখন একজন সেক্রেটারি তো দেখেই বুঝে যাবে যে আই ক্যান আউটস্মার্ট হিম এনি টাইম। হ্যাঁ, তো এমপিদের কোয়ালিটিও এমন হয়ে গিয়েছেন, অনেক এমপি আছেন যাদের কোয়ালিটি এমন হয়ে গিয়েছে। তারপর আবার ভোটের কমিটমেন্ট নাই। তো সবকিছু মিলিয়ে আমি মনে করি যে একটা হযবরল অবস্থা রাজনৈতিক ভাবে বিদ্যমান। বাট তারপর চলছে, আর কিভাবে চলছে। অর্থাৎ দেশ হচ্ছে সেকেন্ডারি, প্রথমে হচ্ছে টাকা, নিজের ক্ষমতা, নিজের, তারপরে হচ্ছে বাকি অন্য সকল কিছু। ক্ষমতায় থাকাটা অনেক বেশি মুখ্য ইন এনি কস্ট, এটা আমার মনে হচ্ছে। তো আপনি বলছিলেন এই যে একটি বিষয় নিয়ে আপনার মন্তব্য নিয়ে আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। এই যে করোনার যে ভয়াবহ থাবা বাংলাদেশে, এত সমালোচনা, এর মধ্যে এত লুটপাট, সকল কিছুর পরেও কিন্তু স্বাস্থ্যমন্ত্রী বহাল তবিয়তে কারো বিরুদ্ধেই কোনো আসলে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তো অর্থাৎ আমি বিনা ভোটে ক্ষমতায় আসলে জনগণকে আমার এই পর্যায়ে উপেক্ষা করতে হবে, এই পর্যায়ে তুচ্ছ-তাচ্ছিল্য করতে হবে। হ্যাঁ, মহামারীর মধ্যে এই জিনিসটা এরকম না। এই জিনিসটা আমার মনে হয় যে স্বাস্থ্যমন্ত্রী চাকরি জানি, তবে ডিজির চাকরি গিয়েছে, বা যেখানে অ্যাকচুয়ালি মন্ত্রী চাকরি যাওয়া উচিত ছিল, নর্মালি তো হয়। বাট এগুলি তো নর্মাল। আপনি দেখেন না যে হাজি সেলিমের কত কিছু হওয়ার পরও হাজি সেলিম আওয়ামী লীগের পদ পেল। আওয়ামী লীগের একটা ব্যাপার আছে কি কনক ভাই, জিনিসটা মনে রাখবেন, বা আপনি যদি দেখেন, আওয়ামী লীগ কিন্তু তার দলের লোকদেরকে ওন করে। আমি বলছি না এটা রাইট কি রং, বাট দে ওন দেম। 7 মার্ডারের পর শামীম ওসমানের ঘটনা দেখেন, হাজারি সাহেবের ঘটনা সেই সময়কার দেখেন, কামাল মজুমদার সাহেবের সেই সময়কার 96-এর সেই ঘটনা দেখেন, আপনি এখন এমপিদের অবস্থা দেখেন, ইব্রাহিম হত্যা, শাওনের অবস্থা দেখেন। এত বড় ক্যাসিনো কেলেঙ্কারি হলো শুধুমাত্র সম্রাট আর 2-1 অন্যান্য যারা ছিলেন গডফাদার, এর আগে যা কিছু হয়। তো এই জিনিসগুলি কিন্তু আওয়ামী লীগ মেইনটেইন করে। আবুল হোসেন সাহেবের অবস্থা দেখেন, হয়তো মন্ত্রণালয়ে চলে গিয়েছেন, বাট চাইনিজ সবচেয়ে বড় বিজনেসম্যান উনি মনে হয় বাংলাদেশ। আওয়ামী লীগের এটা প্রথম থেকেই ছিল যে আওয়ামী লীগ দলকে অন করে। আপনি এটাকে স্ট্রেংথও বলতে পারেন, উইকনেসও বলতে পারেন, আপনার আপাত দৃষ্টিতে খারাপ লাগতে পারে, বাট পলিটিক্যালি আওয়ামী লীগ এটা বিশ্বাস করে যে আমি আমার দলকে অন করি, যা করার, হ্যাঁ হয়তো পার্টিগতভাবে হয়তো সে একটু এম্বারেসড হবে, কিন্তু আপনি দেখেন না ইয়াবা বদিকে নমিনেট, ভাই নির্বাচন যখন হবেই না, আমি একটা ভালো লোকও তো আওয়ামী লীগের নমিনেশন দিতে পারতো না, ইয়াবা বদির বউকে দিবে। দেখলেন আপনি বদিক সাহেবকে নমিনেশন না দিয়ে ওনার ওয়াইফকে দিল, দেখেন ওন কিন্তু করে, তাই না? এর আগে আপনি দেখবেন আপনার টাঙ্গাইলে রানার সাহেবের বাবাকে দিল, জেলখানে একটা যুবলীগ হত্যা মামলার, আমার ভোলাত ইব্রাহিম হত্যা মামলার ওখানে শাওন সাহেব। আপনি দেখেন আওয়ামী লীগ দলগত ভাবে সবসময় তার পার্টিকে অন করে এবং অনেক কঠিন ভাবে অন করে, রিগার্ডলেস অফ জনগণ কি বলে, পত্রিকা কি লিখলো। আপনি দেখেন এই অবস্থা দেখেন, আপনি পত্রিকা, আমাদের মিডিয়া তো 10 দিন আপনার হাজি সেলিম সাহেবকে নিয়ে নিউজ করেছেন, কত কিছু হয়েছে, তাই না? আপনি দেখেন হাজি সেলিম কিন্তু কিছু হয়নি, রাইট? কিছু না। এটা আওয়ামী লীগের এটা একটা
ক্যারেক্টার। এখন ওইটা অন্য কথা, আপনি এটা সমালোচনা করতে পারেন ভালো বা খারাপ, কিন্তু আওয়ামী লীগ তার দলের নেতাকর্মীকে ওন করে। এই নির্বাচনে যদি আওয়ামী লীগ 295টা সিটই পাবে, তাহলে এখানে 25টা ভালো ছেলেকে দিত, সৎ মানুষকে দিত। কিন্তু প্রবলেম হলো আবার সৎ মানুষরা তো আপনার কথা শুনবে না। সৎ মানুষরা তো ব্ল্যাককে ব্ল্যাক বলবে, হোয়াইটকে হোয়াইট বলবে, সাদাকে সাদা বলবে, কালাকে কালো বলবে। এখানে আবার একটা প্রবলেম আছে। সো আজকের দিনে আমার মনে হয় যে, বিকজ এই যে যাদের বড় লোকদের কথা বলছেন, যারা বেনিফিট নিচ্ছে, সিঙ্গাপুর বাড়ি বানাচ্ছে, হোটেল বানাচ্ছে, এই হচ্ছে, হাজার হাজার কোটি টাকা, আপনি ঢাকায় থাকলে আপনি বুঝতে পারতেন। এই যে যারা কাছে, এরা কিন্তু আওয়ামী লীগের খারাপ সময় থাকবে না। এরা 5 মিনিট সময় লাগবে না এদের ওই সিঙ্গাপুরে চলে যাবে বা দুবাই, ভার্চুয়াল আরবে বা কানাডা চলে যাবে, এরা একদমই কাজে আসবে না আওয়ামী লীগের, একদমই কাজে আসবে না। এরা শুধুমাত্র নিজেদেরকে ভালোবাসে রাখে বোঝাচ্ছে, এছাড়া আর কিছুই না। কিন্তু এখন আনফরচুনেট এটা এখন চলে আসছে। এটাকে যদি শক্ত করে না ধরা হয়, তবে এটা ইম্পসিবল, এটা ধরতে পারবে না। এটা আমি আপনাকে বলে দিলাম। কেন ধরতে পারবে না আমি হয়তো আপনাকে এখন বলবো না, দিস নট দ্য রাইট টাইম, কিন্তু এটা সম্ভব না। এটা এখন এমন ভাবে ছড়াই গেছে, এটা এখন এমন ভাবে এটার উপরেই ভিত্তি করে এস্টাবলিশমেন্ট আছে, যে এদেরকে যদি আপনি বিচার করতে যান তাহলে আপনি ভেঙে পড়বেন, এস্টাবলিশমেন্ট ভেঙে পড়বে, অনেক বড় গ্যাপ সৃষ্টি হয়ে যাবে। বিকজ পলিটিক্স তো নাই। আপনি এই সরকারের যদি কোনো কারণে কিছু হয়, আওয়ামী লীগ, ছাত্রলীগ, আমার ধারণা একটা মিছিল বের হবে না, কেউ বের করতে পারবে না, কেউ ওন করবে না, কারণ পলিটিক্স তো নাই, পলিটিক্স বন্ধ হয়ে গেছে। আপনি এলাকাতে মানুষের কমিটমেন্ট নাই, বিকজ জানে যে আমি ঢাকা থেকে নমিনেশন পেলেই এমপি হয়ে যাব, আমার মানুষের এমপি বানাতে হবে না, আমার দলীয় নেতাকর্মীদের এমপি বানাতে হবে না, আমার লোকই লাগবে না, আমার কাউকেই লাগবে না, আমি ঘরে বসে এমপি হয়ে যাবো। সেই জন্য কি হচ্ছে, এমপিদের এলাকায় কমিটমেন্ট হচ্ছে না। জি পার্থ ভাই, যেমন ধরুন এই যে একটা সময় ছিল যে দুষ্টের দমন শিষ্টের পালন, এখন হচ্ছে দুষ্টের পালন আর শিষ্টের দমন, এই নীতিতে যে আওয়ামী লীগ সরকার চলছে, তার একটি বড় উদাহরণ আমরা কদিন আগে দেখলাম নিক্সন চৌধুরী, যিনি এই প্রশাসনের এক কর্মকর্তাকে অশ্রাব্য ভাষায় গালাগাল করার পরে তার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিয়ে তাকে যুবলীগ প্রেসিডিয়ামের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। আপনি কি মনে করেন? না, আমি তো মনে করি যে আপনার, আমি তাই বললাম যে শুধু নিক্সন চৌধুরী সাহেবের কথা না, নিক্সন চৌধুরী সাহেব তো তাও ওনার এলাকায় এমপি আছেন, উনি নতুন রাজনীতিতে উনি 2বার এমপি হচ্ছেন স্বতন্ত্র অবস্থা। আওয়ামী লীগের ক্যারেক্টারটাই তাই। আওয়ামী লীগের যদি কোনো কিছু হয়, আওয়ামী লীগ যদি প্রবলেম মনে করে, তাহলে আওয়ামী লীগ নিজে ওই জিনিসটা হ্যান্ডেল করে। আমার মনে হয় না আওয়ামী লীগ কোনো সময় আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে বা অন্য কিছু দিয়ে এই জিনিসটাকে হ্যান্ডেল করবে না। আওয়ামী লীগ কেয়ার করে না আপনি কি মনে করেন, আমি কি মনে করি, জনগণ কি মনে করে, এটা কেয়ার করে না আওয়ামী লীগ। এগুলি কেয়ার করে তো ভোটের চিন্তা করলে ভোট তো হবে না। এই কেয়ার করে লাভ কি? আপনি নারায়ণগঞ্জে শামীম ওসমান সাহেবকে যদি ধরেন, আপনি কোনো সেকেন্ড ম্যান বানান নাই। আপনি ঢাকাতে এখন ক্ষমতায় আছেন, বা পলিটিক্স করতে গেলে হাতে গোনা 4-5 জন মানুষ ঢাকা সিটিতে ছাড়া আপনি মিছিল বের করতে পারবেন না, এটা বাস্তব। আপনার যুবলীগের মিছিল ক্ষমতার বাইরে রেখে করতে হলে ওই সম্রাটকে দেখা যাবে জেলখানা থেকে বের করে নিয়ে আসতে, উপায় নেই, আপনার উপায় নেই। আপনার জিনিসগুলি এমন ভাবে সেট আপ করা, যাদের উপর আপনি রিলাই করবেন, তাদের হাতেই আপনার সবকিছু, আপনি কিছু করতে পারবেন না। বিকজ ওই কর্মী বান্ধব পলিটিক্স বা ওই জিনিসটা তো সবাই করে না। এই ধরনের সরকার আমরা আগে দেখিনি, বিকজ এটা অনেকটা মানে পলিটিক্যাল পার্টি ডিক্টেটরের ভূমিকায় যখন চলে যায়, এই জিনিসটা তো আমরা আগে উইটনেস করিনি। ইটস লাইক এ পলিটিক্যাল ডিক্টেটর। আওয়ামী লীগ অনেক বড় একটা রাজনৈতিক দল, তার সারা বাংলাদেশে সাংগঠনিক অবস্থান আছে, এবং যখন কাউকে দমন করতে হয়, এটা নিরাপদ সড়ক থেকে আরম্ভ করে গণজাগরণ থেকে আরম্ভ, যখনই তারা মনে করে আমরা দমন করব, তখন ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশ ভাই ভাই হয়ে যায়, এবং দে অ্যাক্ট লাইক দ্যাট। বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম কিন্তু কনক ভাই দুর্নীতি না, বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম এই সিস্টেম করাপ্টেড হওয়া। আমি কিন্তু সত্যি কথা বলতে কোনো সরকারের বিরুদ্ধে এই বিরুদ্ধে কথা বলি বলে, আমার মেইন স্পিরিটটা কিন্তু যে বাংলাদেশের সিস্টেমটা করাপ্টেড হয়ে গেছে। বিকজ সিস্টেম যদি নষ্ট হয়ে যায়, আপনি কিন্তু এটা ঠিক করতে অনেক সময় লাগবে। এই যে দেখেন, আপনি এডুকেশনের সিস্টেমটা নষ্ট হয়ে গেছে গত 10-12 বছরে। এই 10-12 বছরে যারা ম্যাট্রিক পাস করেছে, এখন যারা মাস্টার্স পাস করছে, এখন যে তাদের স্ট্যান্ডার্ডের কথা চিন্তা করেন, এগুলি আপনাকে কোথায় নিয়ে যাবে? এরা যখন ডিসি হবে, এসি হবে, বা এরা যখন আমলা হবে, আপনি কোয়ালিটি অফ দ্য গভর্নমেন্টের কথা চিন্তা করে দেখেন। যে বাংলাদেশে যেই আসুক, চিফ জাস্টিস দেশ থেকে ভেগে চলে গেছে, এই লজ্জা সারা জীবন থাকবে। এটা কিন্তু আওয়ামী লীগ আমাদের লজ্জা থাকবে না, এটা বাংলাদেশের জুডিশিয়ারি লজ্জা থাকবে। একটা দেশ থেকে চিফ জাস্টিস ভেগে চলে গিয়েছে, এবং অন্য দেশে যে হয়তো পলিটিক্যাল অ্যাসাইলেম নিয়েছে।
আই ডোন্ট নো নিয়েছে নাকি, জি আমি জানি নিয়েছে, না। জি হ্যাঁ, নিয়েছে। নিয়েছে। আপনি চিন্তা করেন, ফরগেট অ্যাবাউট যে আওয়ামী লীগের আমলে নিয়েছে না হয়েছে, এমন একটা সময় আসলে আওয়ামী লীগ ক্ষমতা থাকবে না, এমন একটা সময় সেরকম। কিন্তু এই যে কথাটা, এই যে জিনিসটা, ইট হিটস দ্য ইনস্টিটিউশন, ইট ইজ দ্য ভ্যালু অফ দ্য ইনস্টিটিউশন। বাইরের একটা লয়ার যদি আমাকে বলে তোমার দেশে চিফ জাস্টিস নাকি ভেঙে গিয়েছে, তখন আমি ওকে হাজার বুঝাই যে ইটস আওয়ামী লীগ আমলে এটা হয়েছে, বা দ্য গভর্নমেন্ট ওয়াজ নট গুড, বা এটা ইট ডাজন্ট ম্যাটার। এটা আমার প্রেস্টিজ নষ্ট হয়। আমার মনে হয় পলিটিশিয়ানদের উচিত হবে, আপনারা বলবেন, আপনারা সাংবাদিক, আমি মনে করি আমাদের জেনারেশন থেকে কিন্তু মানুষ এগুলো এক্সপেক্ট করে না। আমরা ইনস্টিটিউশনকে আপহোল্ড করব। আপনি টেলিফোন বন্ধ করে আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করেন, আমি আপনার সাথে সারাদিন আলাপ করবো ইনস্টিটিউশনে, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু পাবলিকলি আমি মনে করি আমাদের কাছ থেকে ইভেন ইনস্টিটিউশনও চায়। একটি বিষয় নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন আছে, এই যে 30শে ডিসেম্বরের নির্বাচনের আগে যে হঠাৎ করে ঐক্যফ্রন্ট ডক্টর কামালের হোসেনের নেতৃত্বে হঠাৎ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলে যাওয়া, হঠাৎ করে আলোচনা, ধামাধাম যে বিষয়টা, এটা আপনি কিভাবে দেখেন? আপনি কি মনে করেন যে আমি একদমই এটা অবাক অবাক আমি আমার মনে আছে যে 20 দলীয় চেয়ারপারসন যে ছিলেন, আপনার এখনো আছেন, বিএনপি চেয়ারপারসন, উনি বলেছিলেন যে এরকম একটা ঐক্য ফ্রন্ট হবে, বা এটা একটা হবে যেটা একটা একটা বড় পরিসরের জন্য এই কারণে হবে, বা উনি কোনো কারণে না থাকলে ওরকম একজন মানুষ দরকার যাকে সামনে দিয়ে জিনিসটা আগাতে হবে। ডক্টর কামাল ওয়াজ ওয়ান অফ দেম। বাট আমি রিয়েলাইজ করেছিলাম ডক্টর কামাল কুড বি এ ভেরি বিগ লয়ার, কিন্তু পলিটিক্সের প্রতি ওনার ওরকম কমিটমেন্ট নাই, একদমই ছিল না। কিন্তু বিএনপির একটা গ্রুপ মনে করেছিলেন, মির্জা ফখরুল গ্রুপ মনে করেছিলেন না ডক্টর কামালই এই জিনিসটা করবে। কিভাবে কিভাবে জানি ওনারা ডিসিশন গুলি নিয়ে গেল, এবং আমরা রিয়েলাইজ করছিলাম, আমি উলি আহমেদ, আমরা রিয়েলাইজ করছিলাম যে আমার মনে হয় 20 দলের হাত থেকে রাজনীতিটা সরে যে এটা এখন ঐক্য ফ্রন্টের দিকে চলে গিয়েছে। হঠাৎ করে প্রধানমন্ত্রীর কাছে চলে গেল, আমরা তো জানি না, আপনি দেখবেন 20 দলে কেউ যায়নি, কিন্তু আমি অলি আহমেদ আমরা কেউ জানি না। উনারা যাচ্ছেন, ছোট ছোট দল যারা নতুন আসছেন, একদম কাদের সিদ্দিকী বা রব সাহেব, উনারা হঠাৎ করে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে গেলেন। কিভাবে জানি একটা ট্র্যাপের মধ্যে চলে গেল। সবাই জানি কেমন আন্দোলনের অংশ হিসাবে যে নির্বাচন, এটার থেকে সবাই কেমন অ্যাম্বিশিয়াস হয়ে গেল নির্বাচনের জন্য। একটা দাবিও মানলো না, কিন্তু নির্বাচনের একটা ওসি পর্যন্ত পরিবর্তন করতে পারলো না, কিন্তু নির্বাচনে যাওয়ার জন্য অভাব, মানে এমন একটা ভাব হয়ে গেল যে সবাই নেমে, বাংলাদেশের মানুষ 10 কোটি মানুষ নেমে ভোট দিয়ে দেবে। ঐক্যের রাজনীতিটা কোনোভাবে আপনি যদি পিছিয়ে যান, আপনি দেখবেন ব্লেন্ড করতে হয়, ইট হ্যাজ টু ব্লেন্ড। যেমন 97-98 এর দিকে আপনার 4 দলীয় জোট হয়েছিল, ওইটাই তো প্রথম ঐক্য রাজনীতিতে, মানে এরপর, এবং ওটা 2 বছর সময় লেগেছিল ব্লেন্ড হওয়ার পর। এবং এরশাদ সাহেব যখন ছেড়ে দিল 2001 নির্বাচনের আগে আগে, এতেও কিন্তু ঐক্যের কোনো একটা প্রবলেম হয় না, বিকজ অতদিন ঐক্যটা মানুষের মধ্যে ঢুকে গিয়েছিল। ঐক্য ফ্রন্টের ঐক্যটা ওয়াজ নট ম্যাচিং, হচ্ছিল না। ঐক্য ফ্রন্টের ওইটা বিএনপির সাথে ব্লেন্ড করছিল না, যে জামাত থাকলে যাব না, এটা থাকলে এটা না, ওদিকে জামাত আছেন, বিএনপি 2 নৌকায় পা দিচ্ছেন। আমাদের একটা পর্যায়ে মনে হচ্ছে যে আমাদেরকে রাখা হয়েছে জামাতকে পাহারা দেওয়ার জন্য, আমাদেরকে ঐক্য ফ্রন্টে ঢুকানো হচ্ছে না। আবার আমি কি ঐক্য ফ্রন্টের প্রার্থী না 20 দলের প্রার্থী, সেটা আমরা ক্লিয়ার হচ্ছি না। অনেকগুলি উইং ছিল, অনেকে অনেক ডিসিশন দিচ্ছিল। তো আমার মনে হয় ওইখানে একটু হজবরল ছিল, এটা ছিল না যে ছিল না। তারপর আওয়ামী লীগের রোলার কোস্টার, আর আওয়ামী লীগের যেই আপনার যে প্রেশার, যে অবস্থান, যে মোরাল যে ডাউন ছিল, তো সবকিছু মিলে আমি মনে করি ইট ওয়াজ এ ডিজাস্টার। সেই সময়কার কিছু নেতার নাম আপনি বললেন, আমি বলতে চাই যে সিলেটের ওই যে মনসুর সাহেব, সুলতান মনসুর, ওনার যে ভূমিকা বা সবকিছু মিলিয়ে একটা পর্যায়ে যে আমার মনে হয়েছে যে এই শুনেন, আমি আপনাকে একটা কথা বলি, এই লোকগুলির ভূমিকা, মানে এত কনস্পিরেসি থিওরিতে আমি যাব না, কিন্তু এই লোকগুলির ভূমিকা তাই হওয়ার কথা ছিল। এরা সারা জীবন একটা দল করছে, আপনি কি ইমাজিন করেন? এরা আওয়ামী লীগ ইজ লাইক এ রিলিজিয়ন তাদের জন্য। আপনি কি মনে করেন যে ওনারা এসে বিএনপি কে তারা করবেন? আমার মনে হয় ঐক্য ফ্রন্টটা ওয়াজ এ ডিজাস্টার। বাংলাদেশের নির্বাচনী সিস্টেম নষ্টই হয়ে গিয়েছে গণজাগরণ আর হেফাজত ইসলামের পরে। হেফাজতকে যখন আপনি ওই সময় কাবু করে ফেললেন, এবং টিভি মিডিয়া সারা দিন গণজাগরণকে দেখাচ্ছে, ওই সময় বিএনপি আউট অফ পলিটিক্স, বাংলাদেশ 2 ভাগে বিভক্ত, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সবকিছু, আর সবাই হলো রাজাকার। তখন আপনি 5টা মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচন দিলেন, 5টাই হেরে গেলেন, মনে আছে? চিটাগং, বরিশাল, কুমিল্লা, খুলনা সহ আপনি সব হেরে গেলেন।
ওই যে আপনি হেরে গেলেন সেই দিনই আওয়ামী লীগ বুঝে গেছে কোনো লাভ হবে না। যতই মিডিয়া, যতই গণজাগরণ, যতই চেতনা যাই থাকুক, ভোটের হিসাবে আমরা পারবো না। তারপর থেকে হিসাব করে দেখেন আর কোনো নির্বাচন হয়নি। আমি নিজেই সে সময় বলেছিলাম যে আর হবে না, অ্যাটলিস্ট দুইটাও যদি হইতো তাহলে হবে, এবং তারপর থেকে এখন পর্যন্ত আর হয়নি। আওয়ামী লীগ নির্বাচন দিবে না, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। তাহলে এখন এই জনগণের এই গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে কি করণীয়? এই আনতে এই ধরনের সরকার একদিনও থাকতে পারে, 10 দিনও থাকতে পারে, 10 বছরও থাকতে পারে। কোনো না কোনো কারণে আপনি দেখবেন একটা জনরোষ কোনো এক সময় হবে, ইনস্টিটিউশন ভেঙে যাবে, সেই সময় সেই ধরনের কোনো কিছু হবে বা পলিটিক্যাল ইনস্টিগেটেড হলে হবে। এটাই স্বাভাবিক। এরকম কোন সরকার যখন তখন সরকারের সবাই শত্রু হয়ে যায়, কারণ আপনি তো গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া বিশ্বাস করেন না। তখন আপনি দেখবেন সবাই আপনার শত্রু। এক পুলিশ আরেক পুলিশকে মারবে, দেখবেন আপনি অবস্থান খারাপ হয়ে গেছে, বা ইন্টারনাল কনফ্লিক্ট হবে, ওই ধরনের সিচুয়েশন হতে পারে। বা যে কোনো আপনি দেখবেন এই কারণে যে নিরাপদ সড়ক থেকে বাচ্চা ছেলেদের আন্দোলনে সরকার ভীত সন্ত্রস্ত হয়ে যায়, কারণ সরকার ভালো করে জানে যে ওর ম্যান্ডেট নেই। ওকে, মানুষের ওই ফুটিংটা তার নেই, তার একটাই শুধু আছে উন্নয়ন। এত মানুষ কনফিউজ, সরকারের নিজের উন্নয়ন না দেশের উন্নয়ন। সো এই জিনিসও কনফিউজ মানুষ। আমি মনে করি আপনি সময় দিতে পারবেন না, বাট ইউ হ্যাভ টু হোল্ড অন। আমরা আমাদের মতো কাজ করে যাব, জনগণকে আমরা সাথে নিয়ে কাজ করে যাব, বলে যাব, কারণ সরকারের জনপ্রিয়তা বাড়ছে না। অর্থাৎ স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর বা পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। আমি তো এই সিস্টেমে চোখে দেখি না, মানে কেন আওয়ামী লীগ আপনাকে দিয়ে দিবে? আওয়ামী লীগ তো সবই করে ফেলেছে, আওয়ামী লীগ তো ওই নিয়ে চিন্তিত না। আওয়ামী লীগ রাত্রেবেলা ভোট দিয়ে দিয়েছে, আওয়ামী লীগ ক্যান্ডিডেটদের বাড়িতে যে পিটিয়েছে, কাউকে গুলি করেছে, 20-25টা এমপি তো সিগনেচার মিলে নাই বলে বাদ হয়ে গেছে, যা ইচ্ছা আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগ কেন আপনি এক্সপেক্ট করেন যে আওয়ামী লীগ, মানে আপনি কি এক্সপেক্ট করেন একটা নির্বাচন হবে, বিএনপি ক্ষমতা আসবে, আওয়ামী লীগ ছেড়ে দিবে, আওয়ামী লীগের অধীনে নির্বাচন, আওয়ামী লীগ ছেড়ে দিবে, তারপর আপনি লক্ষ লক্ষ বাড়ি পড়িয়ে দিবেন, আপনি লক্ষ লক্ষ মানুষের বিচার করবেন আওয়ামী লীগের, এত জুডিশিয়াল কিলিং বা এটা ওইটা সবকিছু মিলে আওয়ামী লীগ একটা স্টিভ পয়সাটা আপনি এনজয় করতে দিবেন না? এটা কি হয়? না, এটা হবে না। তার মানে যতদিন ইচ্ছা যেভাবে পারি টিকে থাকবো। ডিকটেটরদের তো আসলে এইভাবে পলিটিক্যাল ডিকটেটর বা যখনই আপনি ভোটের সিস্টেমে থাকেন না, ইটস ডিফিকাল্ট এভাবে সময় দেওয়া। আগামী নির্বাচনেও আপনি দেখবেন আওয়ামী লীগ বলে আমার অধীনে নির্বাচন হবে, যদি মনে করেন নির্বাচন বিএনপি না করে, দেখবেন জাতীয় পার্টিকে আবার দাঁড় করাবে ওইভাবেই। আছেই তো একটা অক্সিজেন তো আছে, জাতীয় পার্টি একটা অক্সিজেন আছে। জাতীয় আপনার এই বিষয়টি আমি আসতাম, এই যে রসনের সাথ বিরোধী দলীয় নেত্রী বা জাতীয় পার্টির এখানেও কিন্তু অনেক ভালো রাজনীতিবিদ যে আছেন, কিন্তু না অনেক শিক্ষিত ভালো রাজনীতিবিদ যে আছেন। তো কি আপনার খুব সংক্ষেপে যদি একটু বলেন, তার আমরা শেষের পথে একটু যদি বলেন। ভালো রাজনীতিবিদ বলতে আর কোনো কথা নাই। ভালো রাজনীতিবিদ মানে তো সৎ চোরের মতো আপনি বললেন। ভালো রাজনীতি আপনি পাবেন কোথায়? হ্যাঁ, ভালো রাজনীতিবিদ নাই, ক্ষমতার জন্য পাগল। জাতীয় পার্টির একটা সুযোগ ছিল জনগণের পক্ষে দাঁড়ানো, কিন্তু ওই একটা এমপি হওয়ার জন্য জাতীয় পার্টি কেন এগুলি করে আমি এটা বুঝতে পারি না। এরকম তো খবর আমরা জানি যে বান্ডেল কাভার্ড ভ্যান এরকম গুলশানের রসনের সাথে বাড়িতেও গেছে অনেকবারই। না, এত লাগে না। এত লাগে না। one briefcase is enough. এত লাগে, আপনি যে নাম বা যা বলেন এত লাগে না, এত এক্সপেন্সিভ না। আওয়ামী লীগ কাকে বেশি টাকা দেয় না, কিন্তু আপনি যেটা মনে করেন আওয়ামী লীগ জানে যে কাকে কতটুকু দিয়ে দিতে হবে। সরকার এক্সপেকটেশন 12 বছর ধরে করে আসতেছে না। মোটামুটি একটা লিস্ট আছে না, কে কে কোন আমরা বুঝবো না যে রওশনের সাথে এক ট্রাক টাকা দিয়ে করবে বা কি, বা উনি দিবে বা কি, আপনার তো বুঝতে হবে এই জিনিসটা, এটা তো সম্ভব না। পার্থ ভাই, একটি বিষয় যদি আমি বলি, যে আমার কাছে তো অনেক তথ্য আসে, তার মধ্যে একটি অন্যতম তথ্য হচ্ছে যে সামনে একটি মধ্যবর্তী নির্বাচন হতে যাচ্ছে, এবং সেই নির্বাচনে আপনি অনেক বেশি আসন নিয়ে, সরকারের সহায়তা নিয়ে একটি শক্তিশালী বিরোধী দলের একটা বিশাল পার্ট হতে যাচ্ছেন আপনি, সরকারের অংশীদার হতে যাচ্ছেন আপনি। বর্তমান জাতীয় পার্টির সাথে বাংলাদেশ জাতীয় পার্টির একীভূতকরণও হতে পারে, অথবা সরকার অনেক কিছুই ভাবছে, এরকম কিছু তথ্য আছে আমার কাছে। তো সেই জাতীয় কোনো ভাবনা কি আছে আপনার? আমি এমন কোন পার্লামেন্টে যেতে ইন্টারেস্টেড না যেখানে আমি কথা বলতে পারবো না বা যেখানেই হবে না, আমার হবে না।
আমি পার্লামেন্টে গেলে কথা বলতে চাই, আমি জনগণের ভোট নিয়ে যেতে চাই, জনগণের পক্ষে কথা বলতে চাই এবং সেই সিস্টেম পরিবর্তনের জন্য ক্যাম্পেইন করতে চাই। আমার নিজস্ব হোমওয়ার্ক আছে। আমি চাই, আমার মনে হয় এখন যারা রাজনীতি করে তারা 20 বছর পর বাংলাদেশকে এই বিশ্বায়নের যুগে রিপ্রেজেন্ট করার মতো স্মার্ট না। ভাই, আমি আপনাকে যে যে কথাটি বললাম যে পলিটিক্যাল মেরুকরণের সঙ্গে আপনি ঢুকছেন কিনা, কারণ ইতিমধ্যে ধরুন আপনার ছোট ভাই যিনি বিএনপি থেকে নির্বাচন করেছিলেন তিনি ইতিমধ্যে যুবলীগে যোগ দিয়েছেন এবং যুবলীগে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। তো সব মিলিয়ে ধরুন এই যে একটি মেরুকরণের বিষয়টি অনেকের মনেই কাজ করছে এবং আপনি যেহেতু আমি আপনাকে কারেক্ট করে দিই, আমার ছোট ভাই কিন্তু 2008 সালে নির্বাচনের পরে 12-13 সালেই ছেড়ে দিয়েছিল আমার দল থেকে, ফর্মালি রিজাইন করেছিল, হ্যাঁ, বিকজ পিএইচডি করতে চাচ্ছিল, সে বিদেশ যেতে চাচ্ছিল, তারপর এসে সে আওয়ামী লীগের রাজনীতির সাথে গিয়েছে। হি ডাজন্ট ডিকটেট মাই পলিটিক্স, কোনোভাবেও না। ওকে, সো আমি পলিটিক্স করি জনগণের জন্য, আমি পলিটিক্স করি পলিটিক্যালি, আমার অনেকের সাথেই অনেক কিছু হতে পারে, সেটা পরের কথা, বাট আমি যখনই যেটা করব জনগণকে সাথে নিয়ে করব। বাট আমার আপাতত ওরকম কোনো চিন্তা নাই। আমি আপাতত নিজেকে 5-10 বছর এমপি না, মানে এই ধরনের এমপি বললাম না, যে পাপলু, তামান্না, বিচ্ছু, শামসু, মমতাজ, আই এম নট ইন্টারেস্টেড। আমি একদম ইন্টারেস্টেড না। আমি আই এম ফার বেটার আমি যেখানে আছি। আমি পাপেট এমপি আমাকে অ্যাট্রাক্ট করে না, কখনোই করে নাই। আপনি এতদিন আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝেন নাই? না, আমি বুঝি, কিন্তু পার্থ ভাই পাশাপাশি তো ওই কথাও তো বলা হয় না যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। না না, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই, কিন্তু মূল নীতিকে বিসর্জন দিয়ে কিছু নাই। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এটা সবচেয়ে বড় হিপোক্রেটিক্যাল কথা। না, তবে যেহেতু আপনার একদিক থেকে আপনার খালা, আরেক দিক থেকে আপনার খালা শাশুড়ি আমি একটা কথা আপনাকে বারবার বলি, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তো সেই জায়গাটায় ছেলে বলে কৌশলে আমার শুনেন, আমার আত্মীয় এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, এবং আত্মীয়দেরকে সম্মান আমি করি। ইসলামে সেই ব্যক্তির কোনো সম্মানও নাই যে ব্যক্তি আত্মীয়দেরকে সম্মান করে, কারণ আমি যথেষ্ট সম্মান করি। তারপরও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী অনেক বড় ব্যাপার, কিন্তু আমার তো মনে হয় আমার চেয়ে মির্জা ফখরুল সাহেব বড় আত্মীয় গত নির্বাচনের পর। না তো আমি এমপি হইতাম, ফখরুল সাহেব এমপি হতো না। আমি যদি কম্প্রোমাইজ না, আপনার তো আমাকে জবাব দিতে হবে। আপনি আমাকে একিউজ করে এই কথা উঠে যেতে পারবেন। আমার মনে হয় যে যেখানে বিএনপি পার্লামেন্টে চলে গেল, আমি পার্লামেন্টে গেলাম না বলে বের হয়ে চলে আসলাম, যে না যাবো না, তো ঐক্যই থাকবো না, এটা বিট্রে উইথ দ্য পিপল, যার কারণে বিএনপি কিছু বলে নাই। এবং আমি যদি হতাম তাহলে এখানে আপনার মনে হয় পলিটিক্যালি নায়ক ফারুক সাহেব বেশি ইম্পর্টেন্ট ছিল আমার এমপি হওয়ার চেয়ে। তো আমি তো তাহলে আমিও করতে পারতাম, আমিও যে অনেক কিছু করতে পারতাম, আমি তো করি নাই। তো যে এমপি আপনি তাকে আত্মীয় বলবেন, আমাকে কেন আত্মীয় বলবেন? না, ফখরুল সাহেব তো ফাইনাল ইয়ার সংসদে যায় নাই, যোগ দেয় নাই। তা যায় নাই, বাট নির্বাচিত তো হয়েছে ফখরুল সাহেব। আমি কথার কথা বললাম, আই এম নট সেইং, আমি জাস্ট বললাম যে না না, আমি আমার মনে হয় আমি ওই স্টেজ থেকে বের হয়ে আসছি ভাই, আমি ইন্টারেস্টেড না। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য, এবং দর্শকরা যেভাবে আপনি তেমন কিছু আমার মুখ থেকে বের করতে পারেন নাই, সেটাও কারণ খালি এত 1-2 ঘন্টা বসে শো করলাম, পরে দেখা যাবে একটা হাইকোর্টের অর্ডারে এটা কেউ দেখতে পারবে না দর্শকরা। তাই জন্য আমি চিন্তা করলাম যে দেখার মতো একটা শো যাতে ভালো হয়। না, আশা করি কার্যকর ওই জাতীয় কিছু হবে না। তবে আমি চাই যে হাইকোর্ট অর্ডার দিক, বিটিআরসি ইউটিউবকে লিখুক যে হাইকোর্ট বলছে এটা বন্ধ করে দিতে। ধরুন কফিনের শেষ পেরেকটা তো ঢুকতে হবে, যে ওয়েস্টের কাছে জানতে হবে যে ইউটিউবের কন্টেন্টই তারা সহ্য করতে পারতেছে না, তো সাধারণ মিডিয়ার অবস্থা কি বাংলাদেশে। আমি চাই যে এটা আসুক। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আবারও কথা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন ইনশাল্লাহ। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ যারা অনুষ্ঠানটি দেখলেন। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তরুণ নেতা, তিনি আমাদের অনেক বিষয় নিয়ে আলোকপাত করলেন, অনেক কিছু। তিনি বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিগত কারণে কৌশলে বলেছেন, নিশ্চয়ই আপনারা তার কথার মর্মার্থ উপলব্ধি করতে পারবেন। দর্শক, ভালো থাকুন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।